নমস্কার, দেখছেন সোজাসুজি স্বর্ণালী। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা। অবশ্যই আমাদের প্রত্যেকের নজর রয়েছে দিল্লির দিকে, রাজধানীর দিকে, কারণ আর কয়েকটা ঘন্টা তারপরেই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। একদিকে মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোট, আর সেখানে আমরা বারবার দেখতে পাচ্ছি যারা যারা এনডিএর মধ্যে রয়েছেন সেই সমস্ত শরিক দলের ছোট বড় সে যেমন নেতাই হন না কেন, যেমন সাংসদই হন না কেন, তাদের প্রত্যেককে সমানভাবে সম্মান দিয়ে আপ্যায়ন করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে। এবং আগামীকালও সেই ছবিটাই আমরা দেখতে পাবো দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে ঠিক 7:15 সন্ধেবেলা। কিন্তু এই এনডিএর ছবিটা যখন সামনে আসছে তখন আর একটা প্রশ্নও সামনে এসেছে। এনডিএর কোনো না কোনো দল থেকে কেউ না কেউ নেতৃত্ব দাবি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রকাশ্য জনসভা থেকে কংগ্রেস সিপিএমকে বারবার আক্রমণ করেছেন। সেই কবে থেকে তিনি আদৌ তার দল ইন্ডি জোটে আছেন কি নেই সেটা ইন্ডি জোট শুরুর পর থেকে বিভিন্ন সময় প্রশ্নের মুখে পড়েছে। তারপর তিনি আবার বলেছেন বাংলায় কোনো জোট নেই, দিল্লিতে জোট আছে। দিল্লিতে জোট আছে কিনা সেটা বুঝতাম কি করে? সেটা বুঝতে গিয়েও বারবার আমরা সাধারণ মানুষরা হোঁচট খেয়েছি। তার কারণ আমরা দেখেছি ইন্ডির একটার পর একটা বৈঠক হয়েছে দিল্লিতে, কিন্তু ইন্ডি জোটের সেই সমস্ত বৈঠকে না গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, না গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, না গিয়েছেন তৃণমূলের কোনো ছোট বড় নেতা। আর সেই জায়গা থেকে তিনি বারবার আমরা দেখেছি কংগ্রেসকে সিপিএমকে আক্রমণ করে গিয়েছেন। আর এখানেই প্রশ্ন উঠেছে জোটের জট নিয়ে, ইন্ডি জোটের বিশ্বাসযোগ্যতা নিয়ে। 99টা আসন পেয়ে সবচেয়ে বড় বিরোধী দলকে অবশ্যই কংগ্রেস। তাই বোধহয় শরিক দলদের গুরুত্ব দিতে তারাও খানিকটা নারাজ। তাই কংগ্রেসের ওয়ার্কিং কমিটি অর্থাৎ কার্যকরী সমিতির বৈঠকে নিজেরাই প্রস্তাব দিয়েছে বিরোধী দলনেতার। আমরা সেটা শুনেছি, দেখেছি এবং প্রশ্ন তুলেছি। প্রশ্নটা তুলব। NDA, New India, Developed India, Aspirational India. ইন্ডিয়া জোট তৈরি করেছি আমি, আগামী দিন চালাবো আমরা, কিন্তু বাংলা ইন্ডিয়া জোট নেই। Rahul Gandhi ji to take the leader of the opposition position in Lok Sabha. আমরা যে ছবির কোলাজটা আপনাদের দেখালাম সেই কোলাজের মধ্যে দিয়ে প্রথমেই একটা ছবি দেখলাম। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল যিনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন তার তরফ থেকে এনডিএ, এই এনডিএর যেন নতুন সংজ্ঞা দিয়েছেন তিনি। আধুনিক এবং উন্নততর ভারত গড়ার লক্ষ্যে কিভাবে এনডিএ কাজ করবেন সেই কথার মধ্যে দিয়েই ফুটে উঠেছে তাঁর সেই বার্তা। আর পাশাপাশি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেখলাম যে তিনি আদতে কোথায় রয়েছেন, তার দলের অবস্থানটা ইন্ডি জোটে কি সেটা নিয়ে একদিকে প্রশ্ন, আর অন্যদিকে সিডব্লিউসির বৈঠক থেকে ঠিক কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একপেশে সিদ্ধান্ত, সেদিকেও আমরা নজর রেখেছি। এটা একটা কোলাজের মধ্যে দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। নিয়মটা কি? নিয়ম অনুযায়ী লোকসভায় বিরোধী দলনেতা হতে গেলে তার দলের, অর্থাৎ যে দল এই নিয়মটা নিয়ে কথা বলছে বা যে দল বিরোধী দলনেতা হওয়ার জন্য কোনো এক দলনেতাকে প্রস্তাব দিতে চলেছেন সেই দলের হাতে অন্তত 55 জন সাংসদ থাকা প্রয়োজন। সেক্ষেত্রে কংগ্রেসের আসন কত রয়েছে এই ভোটের ফলাফলের পর? 99। কংগ্রেস চাইলে বিরোধী দলনেতা ঠিক করতেই পারে, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়, যেখানে বিরোধীরা বারবার জোটের কথা বলছে, এক জোট হয়ে নাকি তারা বিরোধী আসনে বসবে। এবং যেটাকে আমরা বলে থাকি ডেমোক্রেসিতে, গণতন্ত্রে বলা হয় বিরোধীরা নাকি শ্যাডো ক্যাবিনেট তৈরি করে। ক্যাবিনেট যে মন্ত্রিসভা যে সিদ্ধান্ত নেয় তার বিরোধিতা করে, গঠনমূলকভাবে তার বিরোধিতা করে গণতন্ত্রকে আরও সুগঠিত করে তারা। যেখানে বিরোধীরা বারবার জোটের কথা বলছে সেখানে ইন্ডি জোটের অন্যান্যদের মতামতটা কি
সেটাও কি জানার প্রয়োজন বোধ করে না কংগ্রেস? শুনুন কেন এই কথাটা বলছি, তার প্রেক্ষিতে কি যুক্তি দিচ্ছি সেটাও আপনাকে শোনাবো, কেন এই প্রশ্নটা তুলছি। কি বললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল, শুনুন। CWC unanimously requested Sri Rahul Gandhi ji to take the leader of the opposition position in Lok Sabha. All the participants unanimously put up their views on this issue. Everybody was unanimous that Rahul ji should take leader of the opposition position in the Lok Sabha, because we already told during this election we raised so many issues, burning issues, unemployment, price rise, Agniveer-like issues, women issues, social justice issues. So these issues has to be continued in a greater manner inside the parliament also. Rahul ji is the best person to lead this campaign inside the parliament. This is what the CWC's view. প্রত্যাশার চেয়ে বেশি আসন পেয়ে কোন স্ট্র্যাটেজি নেবে ইন্ডি জোট কি স্ট্র্যাটেজি নেবে তার আগে অবশ্যই আমরা নজর রেখেছি সিডব্লিউসির এই বৈঠকের পরে কি বললেন কেসি বেণুগোপাল সেই দিকে। তিনি বলছেন একটা কথা মাথায় রাখতে হবে, তারা কিন্তু একটা জোটের অংশ, তারা সেই জোটের অংশ হিসেবে থেকেও বিরোধী দলনেতা কে হবেন না হবেন তার জন্য জোট শরিকদের মতামত নেওয়ার প্রয়োজন বোধ করলেন না। একতরফা তারা কি বলছেন একেবারে যদি বঙ্গানুবাদ করা হয় কেসি বেণুগোপালের এই বক্তব্যের, তাহলে দেখা যাচ্ছে রাহুল গান্ধী একমাত্র উপযুক্ত ব্যক্তি লোকসভায় দাঁড়িয়ে বিরোধীদের যা যা প্রশ্ন রয়েছে বা যা যা বক্তব্য রয়েছে সেগুলো তুলে ধরার জন্য। আর কেউ নেই, তার মানে ইন্ডি জোটে আর কোনো মুখ নেই, একমাত্র রাহুল গান্ধী সমস্ত বিষয়গুলোকে তুলে ধরতে পারবেন লোকসভায় দাঁড়িয়ে বিরোধী দলনেতা হিসেবে। আর কেউ আছেন কি নেই সেটা কি তাঁরা তাদের জোট সঙ্গীদের সঙ্গে কথা বলেছেন, শরিকদের সঙ্গে কথা বলেছেন? না তো। তাহলে আছেন কি নেই সেটা একতরফাভাবে সিদ্ধান্ত কি করে নিচ্ছেন তারা? এটা কি দলের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া? সেই প্রশ্নটাও তো থাকছে। আর এটা নিয়ে দোনমোনা চলছিলই, অঙ্কের বিচারে সরকার গড়ার সংখ্যা নেই কংগ্রেসের। মল্লিকার্জুন খার্গে বলেছিলেন বিরোধী বেঞ্চে বসবে কংগ্রেস। অভিষেক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দফায় দফায় তিনি দিল্লিতে গিয়েছেন, মুম্বাই গিয়েছেন, বৈঠক করেছেন অকংগ্রেসি আঞ্চলিক দলগুলোর সঙ্গে। এবং এইবারে আমরা যে দেখতে পাচ্ছি যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে বিভিন্ন সময় অকংগ্রেসি দলগুলোর সঙ্গে বৈঠক করছেন সেইগুলো আমরা আপনাদেরকে গ্রাফিক্যালি একটু বোঝাবার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব যে ঠিক কী কী করছেন তিনি। তিনি তো বলছেন তিনি ইন্ডি জোটের সদস্য, ইন্ডি জোটের একজন অন্যতম শরিক নেতা। তাহলে তিনি কি সত্যি জোটের সঙ্গে থাকছেন? তার যে কথা বলাগুলো সেগুলো কেন তিনি বিভিন্ন সময় অখিলেশ যাদবের সঙ্গে কথা বলছেন, কখনো তিনি উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বলছেন, আলাদা আলাদা, মানে একটা নৌকোর মধ্যে আছেন ঠিকই, কিন্তু নৌকোর মধ্যে থেকেও যেন সেই নৌকোটার বিভিন্ন সদস্যের সঙ্গে গিয়ে আলাদা আলাদা জোট তৈরি করার চেষ্টা করছেন। অকংগ্রেসি নেতাদের সঙ্গে অভিষেক ব্যানার্জির বৈঠক কীরকম? অখিলেশ যাদব যিনি সমাজবাদী পার্টি প্রধান তার সঙ্গে গিয়ে বৈঠক, সঞ্জয় সিং আম আদমি পার্টি নেতা তার সঙ্গে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এর পাশাপাশি রাঘব চাড্ডা আম আদমি পার্টি নেতা তার সঙ্গে বৈঠক। আমরা এইটা দেখতে পাচ্ছি যে তিনি গিয়েছিলেন বটে তিনি ইন্ডি জোটের হয়ে কথা বলার জন্য, কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি এই এতজন নেতার পরে উদ্ধব ঠাকরেও বাকি থাকলেন না। আমরা শিবসেনা ইউবিটি প্রধান তার সঙ্গেও বৈঠক করতে দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তো এই জায়গা থেকে যখন প্রশ্নটা উঠে আসছে, যখন একদিকে বলা হচ্ছে যে ইন্ডি জোট তারা নাকি ভীষণভাবে চাইছেন যাতে কোনো রকমভাবে বিরোধী জোটের কোনো রকম ঐক্য নষ্ট না হয়, কিন্তু সত্যিই কি এখনও তো কোনো রকম কিছুই হলো না। এখনো পর্যন্ত লোকসভায় বিরোধী দলনেতার নামটুকু প্রস্তাব করা হলো, অনুরোধ করা হয়েছে কেসি বেণুগোপালের তরফ থেকে। তিনি যেটা বলছেন রাহুল গান্ধী যাতে সেই পদ গ্রহণ করেন, কিন্তু এর মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের এই বিভিন্ন ছোট্ট ছোট্ট দ্বীপে যাওয়ার মতো করে বিভিন্ন ছোট ছোট দলের নেতাদের সঙ্গে বা আলাদা আলাদা জোট শরিকদের সঙ্গে তার এই বৈঠকগুলো কেন? তাহলে কি ইন্ডি জোটে থেকেও কংগ্রেসের থেকে বেশি প্রাধান্য তিনি বা তার দল পেতে চাইছে? আসল
কারণটা কি? কিসের জন্য তারা আলাদা আলাদাই বৈঠকগুলো করছেন? একসঙ্গে এক মঞ্চে যদি কেউ থাকে তাহলে মঞ্চের মধ্যে ছোট ছোট মঞ্চ আবার কেন তৈরি করছেন? কিসের লক্ষ্যে? অবশ্যই মানুষ জানতে চায়। যেখানে ইন্ডি জোট এনডিএকে এতটা টক্কর দিয়েছে লোকসভা নির্বাচনের ফলাফলে, সেখানে এই এতগুলো বৈঠক আলাদা আলাদাভাবে করে তারপর আজকে যখন আমরা দেখতে পাচ্ছি সিডাব্লিউসির একটার পর একটা মিটিং হয়েছে, সেখানেও তারা আলাদাভাবেই কারুর কোনো রকম মতামত গ্রহণ না করেই তারা রাহুল গান্ধীর নাম বিরোধী দলনেতা হিসেবে তারা বলছেন যে তারা মেনে নিচ্ছেন সর্বসম্মতিক্রমে নাকি সিডাব্লিউসির মিটিংয়ে এই নির্দিষ্টভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি তাই হয় তাহলে উল্টো দিক থেকে দেখতে গেলে কোথায় ইন্ডি জোটের, কোথায় এই সমস্যাটা, এই ঐক্যের ছবিটা আদতে তো আমরা দেখতে পাই না। অভিষেক ও ডেরেক মাতোশ্রীতে উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করেছেন, তাহলে কি কংগ্রেসকে বাদ দিয়ে জোটের মধ্যে কোনো রকম জোট হচ্ছে? এই প্রসঙ্গটা তো উঠে আসে। এবার আপনাকে একটা বিষয় বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়, এতক্ষণ তো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে কথা বলছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই কবেই ভোট প্রচারে প্রকাশ্যে জনসভা থেকেই বলেছেন জোটের নেতৃত্ব নাকি থাকবে তৃণমূলের হাতে। কি অদ্ভুত না, জোটের নেতৃত্ব তৃণমূলের হাতে থাকবে। তিনি একবারে প্রথম থেকে বলে এসেছেন ইন্ডিয়া, আমাদের বয়ান অনুযায়ী ইন্ডিয়া, যেটাকে আমরা সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডি জোট বলে থাকি বা ইন্ডিয়া অ্যালায়েন্স বলে থাকি, তিনি বলছেন এই নামটা, এই জোটের নামটা তো তিনি দিয়েছেন, সব কিছুতে তাঁদেরই প্রাধান্য, তার দলের প্রাধান্য। এবং তিনি বলেছিলেন জোটের নেতৃত্বে নাকি থাকবে তৃণমূল। হয়তো তৃণমূল এখনো বাস্তবের মাটিটা বুঝে উঠতে পারেনি, তাই এখনো আকাশ কুসুম কল্পনা করতে দ্বিধা নেই তৃণমূলের। আগে শুনে নিন ভোট প্রচার থেকে ঠিক কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ইন্ডি জোট নিয়ে এবং তার দলের এবং তার প্রাধান্য নিয়ে। শুনুন। ইন্ডিয়া জোট, এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না, ও দুটো আমাদের সাথে নেই, ও দুটো বিজেপির সাথে আছে। আমি দিল্লির কথা বলছি। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব, যাতে বাংলায় আমার মা বোনদের কোনো দিন অসুবিধে না হয়, আমার 100 দিনের কাজে কোনো দিন অসুবিধে না হয়। ভোট প্রচারের মঞ্চ থেকে অনেকেই অনেক কিছু বলেন, কিন্তু দেশে কে সরকার গড়বে আর বিরোধী আসনের নেতৃত্বেই বা কে থাকবেন সেটা বিচার তো পরিসংখ্যানে হয়, তাই না? পরিসংখ্যান কি বলছে? মুখে যাই বলা হোক না কেন, পরিসংখ্যান কি বলছে? পরিসংখ্যানটা এখানে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পরিসংখ্যান ছাড়া কোনো যুক্তি পেশ করা যাবে না এই জায়গায় দাঁড়িয়ে। মুখে মারিতাম জগতের দিন শেষ, কারণ এখন সমস্তটাই অঙ্ক বলবে, নাম্বারস বলবে। আমরা দেখাবো আপনাদের কোন নাম্বারের কথা বলছি, কোন অঙ্কের কথা বলছি। ভোটের শতাংশের হিসেব যদি দেখি, আমরা লোকসভা নির্বাচন 2024 যে নির্বাচনের ফলাফল আপনাদের প্রত্যেকের সামনে আছে, বিজেপি শতাংশের হিসেবে 36.56% ভোট পেয়েছে। কংগ্রেসের শতাংশের হিসেবে কতটা ভোট জুটেছে? 21.19%। সেখানে যারা বলছেন তারাই নাকি ইন্ডি জোটে নেতৃত্ব দেবেন, তাদের ভাগ্যে শতাংশের বিচারে কতটা ভোট পড়েছে? 4.37%। প্রত্যেকটা দেখতেই পাচ্ছেন 2 অঙ্কের। শতাংশের হিসেবে যদি দেখি 2 অঙ্কের কোঠায় সবাই রয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস সবার নিচে 4.37% নিয়ে তারা বিভিন্নভাবে ইন্ডি জোটের বিভিন্ন শরিকদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করছেন, তাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এবং তারা বলছেন তারাই নাকি ইন্ডি জোটের নেতৃত্ব দেবেন। খুব অদ্ভুত লাগে শুনতে, কিন্তু ওই যে বললাম মুখে অনেক কিছুই বলা যায়, কিন্তু আদতে কি সেটা অঙ্কের হিসেবে যুক্তির বিচারে মিলিয়ে দেওয়া যায়? মিলিয়ে দিতে গেলে তো এই অঙ্কের হিসেবগুলোই সামনে আসবে। আর সেই জন্যই কি ইন্ডি জোটের যখন ইন্ডি জোটের তরফ থেকে যখন এই এতগুলো বিষয় উঠে আসছে, তখন শেষ পর্যন্ত অঙ্কের ভাষাতেই মাত খেতে হচ্ছে তৃণমূলকে। আমরা আরেকটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আপনাদের দেখানোর চেষ্টা করব, যেখানে কংগ্রেসহীন ইন্ডি জোট, কংগ্রেস ছাড়া যারা 99টা আসন পেয়েছে, সেই কংগ্রেস ছাড়া ইন্ডি জোটটা ঠিক কীরকম হবে। এই ইন্ডি জোটের মধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেসও থাকে। কংগ্রেস 232,
প্রাপ্ত আসন টোটাল ইন্ডি জোটের 232টা, তার মধ্যে কংগ্রেসের রয়েছে 99। এখনো পর্যন্ত এই যে 232-এর মধ্যে 99টা কংগ্রেস পেয়েছে, তার মানে তারাই কিন্তু সব থেকে বেশি আসনটা পেয়েছে বিরোধীদের মধ্যে। এবার যদি একদম একটা পাতি বাংলার হিসেবে আপনাকে বলছি, এই 232 মূল যে আসন সংখ্যা বিরোধীদের ইন্ডি জোটের, সেখানে তার থেকে যদি আমরা এই কংগ্রেসের প্রাপ্ত ভোট 99 বাদ দিই তাহলে থাকে 133। তাহলে বুঝতেই পারছেন এর মধ্যেই এই 133 কংগ্রেসকে বাদ দিয়ে, কংগ্রেসের 99 বাদ দিয়ে 232-এর মধ্যে থাকে 133টা আসন, আর তার মধ্যেই রয়েছে তৃণমূল কংগ্রেসের আসন। আর সেই জায়গা থেকেই সামনে আসে অনেকগুলো প্রশ্ন। এই যে এত আস্ফালন, এই যে এত আমি নেত্রী, আমি নেতা, আমার দলই সব থেকে বড় বিরোধী নেতা বা বিরোধী দল, এই কথাগুলো কি সত্যিই কোনোরকমভাবে সত্যিই কি আর তার কোনো রকম প্রাধান্য থাকে, কোনো মূল্য কি থাকে? এই জায়গা থেকেই আমরা আজকে প্রশ্ন করব। আমাদের সঙ্গে আজকে যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র কেয়া ঘোষ, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সন্ময় বন্দ্যোপাধ্যায়, রয়েছেন আমাদের সঙ্গে নীলাভ ব্যানার্জি আইনজীবী, এবং রয়েছেন সুকন্যা ভট্টাচার্য আইনজীবী।